গতকালকে ছিল আর এক তামাশার দিন, মঞ্চ ৭১। মঞ্চ ৭১ নামে গতকালকে আর এক কুতুব লতিফ সিদ্দিকী ১৫+১৫ লোকজন নিয়ে একটা গোল টেবিল বসেছে। সেটা হচ্ছে কালকের তামাশাটা ছিল। ফাইনালি কি হয়েছে, ইউনিশ সরকার তারে উঠাই নিয়ে প্রায় ১১ ঘন্টা ডিবি অফিসে রাখছে। ফাইনালি তাকে গ্রেপ্তার দেখায়, তাকে সহ এই ১৫ জনের মতো গ্রেপ্তার করে, যারা যারা গোল টেবিলে বসেছিলেন তাদেরকে এখন গ্রেপ্তার করে আজকে কোর্টে চালান দিবে। এ হলো তামসা দিকটা। তবে তামসা বলছি বলে ভাবেন না যেটা আসলে তামসা। তাহলে এটা কি? আপনাদেরকে আমি আগে বলেছিলাম, আবার বলতেছি, পরিষ্কার করে বলতেছি, এইটাই হচ্ছে রয়ের পরিকল্পনা। এবং বিএনপির কর্মী, নেতা, সবচেয়ে বড় নেতা তারেক সহ সবাইকে বলতেছি, এটা দেখে একটু বোঝার চেষ্টা করেন। ইন্ডিয়া আপনাদেরকে ক্ষমতায় আনবে না, ব্যক্তিগতভাবে তারেককে তো আনবেই না, তারেকের মাকেও আনবে না। আমি আগে যেটা বলেছি আবার বলতেছি, এই পরিকল্পনা কালকে যা ঘটেছে এইটাই হলো রয়ের পরিকল্পনা। আপনাদেরকে আবার মনে করে দিই, আমি ওখানে কি পড়েছি। আমি পরিকল্পনা, ঢাকার যে সবচেয়ে বড় এজেন্ট তার কাছে যে মেসেজটা আসছে, সেই মেসেজটা আমার দেখার সুযোগ হয়েছে। সেইখান থেকে পড়া জিনিসটা আমি আপনাদেরকে শোনাই একটু। ওখানে লেখা আছে যে ভারতের কনস্টিটিউশনে হাত দেওয়া যাবে না। ২, আওয়ামী লীগের ভিতরে যেই লোকগুলো একদিন এই ১৫-১৭ বছর ধরে কোণঠাসা হয়েছিল, হাসিনার মনোযোগ পায় নাই, টাকা টুকা খাইতে আনে নাই, কোণঠাসা হয়েছিল নানান দলের ভিতরকার গোতাগুতির কারণে। যেমন লতিফ সিদ্দিকী তাদের একজন। লতিফ সিদ্দিকী আর আগে জয়ের বিরুদ্ধে কিংবা জয়ের পক্ষে এই জাতীয় কিছু কথাবার্তা বলার পরে লতিফ সিদ্দিকী লায়াবিলিটি হয়ে গেছিল, কারণ উনি বলে দিয়েছিলেন, উনি এই দেখেন এটা কি বলবো, এটা কি নাকি বেকুব, উনি হজ পছন্দ করেন না উনি। আচ্ছা ভাই, উনি পছন্দ করেন কি না করেন না, এটা পার্সোনালি রাখেন, মনের ভিতরে রাখেন, বাসার ভিতরে আলাপ করেন, বললে অসুবিধা তো নাই। আপনি একটা পলিটিক্যাল লিডার, আপনি পাবলিকলি এই কথা বলতে যাচ্ছেন, মানে কি আসলে? হ্যাঁ, হিন্দুত্ববাদীরা আপনাকে টাকা দিচ্ছে, এই জন্য ওদেরকে একটু খেদমত করে দিলেন। হজ তাবলিগ আপনি পছন্দ করেন, আর ভাই নাও করতে পারেন, আপনি কেউ জবরদস্তি করছে? সারা বাংলাদেশের মুসলমানরা সবাই তবলিগে যায়? কথা বুঝছেন না? তাই বলে কি সবাই তবলিগের বিরুদ্ধে? আমি তবলিগের বিরুদ্ধে, আমি হজের বিরুদ্ধে, এরকম কথা কেউ বলে? আর যে হজের বিরুদ্ধে বলে সে কি এরপরও কি মুসলমান থাকবে? এসব প্রসঙ্গ আছে না, এটা আপনারা মুসলমানেরা আমার চেয়ে ভালো জানবেন। যে গুরুত্বপূর্ণ সম্ভবত 5টা পয়েন্ট দিচ্ছে, আপনার যে হজ একটা, সামর্থ্য থাকলে হজ করতে, এইসব বলাটলা আছে বলে আমি যতটুকু শুনেছি। এখন আপনি এখন যে ইচ্ছা, যেটা কোনো ইস্যুই না, এটা রাজনীতিতে কি ইস্যু? কেউ হজে যাবে কি যাবে না, আপনি একটা ইস্যু বানাইছেন। পরিণতি কি হয়েছে? আপনি হিন্দুত্ববাদীদের কাছে, রয়ের কাছে হিরো হয়েছেন ঠিকই, কিন্তু পাবলিকের কাছে আউট হয়ে গেছেন। হাসিনা দেখছে এখন আপনাকে কামদানি নেওয়াটা মানে হলো লাইবিলিটি, বলে আপনাকে বাইর করে দিচ্ছে। সো আপনাদের কথাই বলছে যে যারা যারা আগে বাদ পড়ে গেছিল, প্রভাবশালী লোক ছিল, তাদেরকে ফিরে আনেন, তাদেরকে দিয়ে আগে মাঠা নামান, জায়গা তৈরি করেন। এই যে দেখেন মিলে কিনা, দেখেন এইটি ছিল কালকের প্রথম মহড়া। সাইনবোর্ড কি? মুক্তিযোদ্ধা। ফজলুর অবস্থান দেখেন, উনি মুক্তিযোদ্ধা হিসেবে মনে গেছেন। লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী, উনি আবার ওখান থেকে বসে বিবৃতি দিচ্ছেন বাসায় বসে, বুঝছেন এবার? সো যারা যারা রয়ের দৃষ্টিতে 15-17 বছর খাইতে আরে নাই, পার্টি থেকে দূরে চলে গেছিল, ওইগুলাকে ফেরত আনতে বলতেছে। এটা হচ্ছে রয়ের নির্দেশ, এবং সেই নির্দেশ মোতাবেক কালকের অনুষ্ঠানটা ছিল তাদের পরিকল্পনা, এবং তার পরিকল্পনারই বাস্তবায়ন। সেই সাথে জুড়ছে কারা? আবার দেখেন ডিআরইউ, ঢাকা রিপোর্টার্স ইউনিট, তারাও এটার ভিতরে। কেমন বুঝলাম? দেখেন তাকে ধরে নিয়ে গেছে, সেইটা নিয়ে ডিআরইউ একটা স্টেটমেন্ট দিয়েছে। এটা বেশি হয়ে গেল না? হ্যাঁ, যারা ওখানে সভা করতে গেছে তারা তো এক ধরনের একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক পারপাস তাদের আছে। আপনারা কি যেচে বলে দিলেন ওই পারপাসের সাথে আপনারা আছেন? মানে আপনারাও রয়ের পরিকল্পনা অংশ হয়ে গেছেন, যে এটা প্রকাশ করে দিলেন। আপনারা দাবি করতেছেন ডিআরইউ সবসময়
সবার জন্য সবকিছু বলার জন্য খোলা ছিল। আচ্ছা, বুঝলাম আপনারা বিরাট উদার লোক আর কি, ধরেন না, ধরেন এখন ওটার উত্তর দেন। ইউনূস সাহেব আইন মানেছে মানে ঘোষণা দিয়েছেন মানে আইন মানেছে। আসলে উনি আইন মানে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ থাকবে। হতে পারে, কারণ আপনারা বলতেছেন সবাইকে কথা বলতে দিতে হবে। ইউনূস সাহেব বলে দিয়েছে, ইউনূস সাহেবের কথাটা আইন, ফলে সেই হিসাবে আপনারা সবাইকে কথা বলতে দেওয়াটা, আওয়ামী লীগের হতে কথা বলতে দেওয়াটা বেআইনি অ্যাকর্ডিং টু দ্য ল। এখন আপনার যদি মনে হয় ইউনূস সাহেবের এই ঘোষণাটা আপনার বা কোনো আওয়ামী লীগের রাইট ক্ষুণ্ণ হয়েছে, কিংবা ধরেন লতিফ সিদ্দিকীরই অথবা ধরেন ডিআরইউ এর লোক হিসেবে আপনাদের রাইট ক্ষুণ্ণ হয়েছে, তা আপনারা কোর্টে যাবেন, কোর্টে গিয়ে মামলা করবেন, রিট করবেন আপনার রাইটের জন্য। ইউনূস সাহেবের কথা ভুয়া চ্যালেঞ্জ করবেন, করছেন? কে আর হইতেছেন? সবার রাইট আছে কথা বলো, এগুলো বললে হবে নাকি? হ্যাঁ, আপনাদের তো একটা শিবিরের ছেলে একটা জামাত ইসলামে বাংলাদেশে রাজনীতি করলে আপনাদের গা জ্বলে, জ্বলছেন না? গত 17 বছর একটা শিবিরের ছেলে একটা জামাতের লোককে থানায় ধরে নিয়ে গেলে পায়ে গুলি করে দিতেন, দেন নাই? থানার ওসি তাকে জমি লিখে দিতে হয়েছে, এরপরও ছাড়া পায় না, জামিন পায় না। কটা নিবেন এরকম উদাহরণ? জানেন না এগুলো আপনারা, সাংবাদিক আপনারা? হ্যাঁ, আপনারা আইসেন এখন আর সবার কথা বলার অধিকার আছে, এগুলো বললেই মানুষ বিশ্বাস করবে? তা হাসিনা 15 বছর কি করছেন আপনারা? আপনাদের রোল কি ছিল? বাংলাদেশের সংবাদপত্র কোন জায়গায় গেছিল? আপনি এখন মানাইতে আইছেন যে সবার কথা বলার অধিকার আছে? এটা তো সিম্পলি রয়ের এজেন্টগিরি করা। এই যে বললাম যে লতিফ সিদ্দিকের পরিকল্পনাই তো ছিল রয়ের পরিকল্পনা বাস্তবায়ন। আমি তো আপনাদেরকে ঢাকার যে প্রধান এজেন্ট তার কাছে যে কাগজটা আসছে ওটা পরে বলতেছি, দেখেন মিলে কিনা। তো কাজেই নিজেদেরকে নাইটা করেন না। এই লতিফ সিদ্দিকের সাথে তো আপনার তো গায়েব হয়ে যাবেন। কোথায় কখন কথা বলতে হবে, কখন কথা বলা যাবে না, কোনটা বেচে পয়সা আনা যাবে, কোনটা এনে যাবে না, এটা একটু ফারাক করতে শিখে নিজের স্বার্থ বুঝেন। এটা যদি না বুঝতে পারেন তাহলে তাও নিজেদের বিপদে পড়ে যাবেন। এই হচ্ছে কাহিনী। এর ভিতরে আমরা দেখতেছি যে নামগুলো কারা কারা ছিল এখনো কেউ সাহস করে বলে নাই, তবু 2-3টা নাম এসে গেছে। লতিফ সিদ্দিকের সাথে 15 জন কারা কারা ছিল, আরো 15 জন কারা কারা ছিল। এর ভিতরে সেটা অদ্ভুত নাম, শেখ হাফিজুর রহমান কার্জন। ঢাকা ইউনিভার্সিটির যতগুলা সকল ক্রাইম রিলেটেড আছে, সাবজেক্ট আছে। আর একটা ছিল জিয়া নামে আরেকজন, আর এক ক্রিমিনাল, হাসিনার দালাল, মারা গেছেন। আপনি বাঁচে আছেন, হাফিজুর রহমান কার্জন। আপনিও গেছেন ওখানে, কারণ রয়ের দৃষ্টিতে আপনি হলেন পার্টি থেকে দূরে থাকা কর্মী, এই জন্য আপনাকে দেওয়া হয়েছে ওখানে। আমরা বুঝি না এগুলা, আমরা জানি না এগুলা। হ্যাঁ, এইবার সবাই খুলে বলতেছে, ও আচ্ছা, আপনি তো হাসিনা যতগুলা নিষিদ্ধ এটা সেটা বা আপনার ফেসবুকে কিভাবে লেখা যাবে বা লেখা যাবে না তাই নিয়ে যত কিছু আইন আছে, এগুলো তো আপনি প্রশংসা করছেন, এগুলো তো এখন বেড়ে আসতেছে। তার সভাপতি হাফিজুর রহমান কার্জন, আপনি তো কালকে লতিফ সিদ্দিকের সঙ্গী হবেনি। আর এখন পরিণতিতে এটা হচ্ছে যে এতক্ষণ নিশ্চয়ই কোর্টে তুলছে আপনাদেরকে। আচ্ছা, আরেকটা আছে সাংবাদিক মঞ্জুরুল আলম, ডিবিসি দিচ্ছে আপনাকে, সেই মঞ্জুরুল আলম আপনি, বাকিটা পাবলিক বুঝে গেছে। আচ্ছা, আরো আছে, এর সাথে আরেকটা নাম আছে আবু আলম শহীদ। অনেকে চিনবেন না, অনেকে চিনবেন। আবু আলম শহীদ এখন পার্টিকুলারলি টাকা পয়সা কামায়, কানাডা চলে গেছেন, কানাডার সিটিজেন উনি, এখন সেক্রেটারি ছিলেন, এলজিইডির সেক্রেটারি হিসেবে রিটায়ার করছেন। এবং এরপরে হাসিনার তাকে গুরুত্ব দিতে রাজি হয় নাই। মাঝে কিনদিন টকশো করতে গেছিলেন, পরে ওখানেও জায়গা না পেয়ে নিচে কানাডা চলে গেছেন। আপনি এখন ফেরত আইছেন খেপ মারার জন্য। রয়ের দৃষ্টিতে আপনি হলেন সেই লোক যারা পার্টির খেদমত করছেন, কিন্তু পার্টি ভালো মতন আপনাদেরকে আমল করে নাই, এই জন্য আপনি ওখানে আমন্ত্রিত হয়েছেন আর কি। তাহলে কারা কারা আমন্ত্রিত হইতেছে দেখেন। ওকে, বুঝতে পারতেছেন? 15 জনের ভিতরে প্রত্যেকের এইরকম নাম আছে। আজকে আমরা নামগুলো পেয়ে যাবো, আজকে নিশ্চয়ই কোর্টে তোলার সময় আর নাম লুকা রাখতে পারবেন না আপনারা। ওকে, ইম্পর্টেন্ট পার্ট একটা, কামাল হোসেন।
খুব সম্ভবত কামাল হোসেনের সাথে আপনার এই জেডাই খান পান্নার সম্পর্ক চুক্তি ছিল যে যদি স্মুথলি পার হয়ে যেতে পারেন তাহলে আমার নাম বলাটা ঠিক আছে, আর যদি না পার হয়ে যেতে পারেন তাহলে কিন্তু আমি বলবো নো, আমি তো আপনাদেরকে আমার নাম ওখানে ব্যবহার করার জন্য অনুমতি দিই নাই। যেহেতু গন্ডগোল হয়েছে, ফলে এখন গণফোরাম বিবৃতি দিতেছে যে কামাল হোসেনের নাম ওখানে ব্যবহার করার অনুমতি আমরা দেই নাই। তাহলে আসলে ঘটনাটা কি? এই ঘটনার মানে হলো, আমি যেভাবে মানেটা বুঝতেছি সেটা হলো যে কামাল হোসেনের, উনি বলবেন আমি সবার আগে হাসিনা বিরোধী, আমার নাম কেন ওখানে দেওয়া হয়েছে, এইটা নিয়ে ওনার আপত্তি ছিল। সরাসরি আমাকে দিতেন, সরাসরি আমার মেয়ের জামাই, তারা যেসব এই যে মবের বক্তব্যটা সবার আগে তো তারা নিয়ে আসছে, আমরা এগুলো খেদমত করতেছিলাম দূর থেকে দাঁড়ায়, আওয়ামী লীগকেই খেদমত করতেছিলাম। আপনারা আমাদের গুরুত্ব কমাই দিয়া আপনার পুরো আওয়ামী লীগকে নিয়ে আসা গেলেন, এটা তো আমাদের ক্ষতি হইলো। এটা হচ্ছে কামাল হোসেনের আপত্তিটা। ফলে ওরা যখন ডুবছে তখন কামাল হোসেন নিজেকে আস্তে আলাদা করে নিচ্ছেন, দিয়ে অস্বীকার করছেন, কালকে বিবৃতিও দিয়েছে। আইনজীবী সুব্রত চৌধুরী আর সম্পাদক ডাক্তার মিজানুর রহমান এটা প্রতিবাদ জানিয়েছেন গণফোরামের দিক থেকে, বুঝছে এবার। ফলে যখন ডুবে তখন কেউ সাথে থাকে না। এনিওয়ে, এটা হচ্ছে রয়ের পরিকল্পনার ত্রুটির দিক, এটা অস্পষ্টতার দিক। তো কামাল হোসেন আপনাদেরকে ডিজাউন করছে, কারণ আপনারা ডুবে যাইতেছেন এখন। সো গতকালকের কি জানা মঞ্চ ৭১-এর হলো পরিকল্পনা। থ্যাংক ইউ।